নমস্কার। কাছে ও দূরে, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতাবন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের যে আলোচনার বিষয় সেটি হলো আদর্শ বাবা মায়ের কর্তব্য কী। বিষয়টা খুবই অভিনব একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো এর ভিতরে একটি প্রশ্ন থাকবে, দুটি বিক্ষিপ্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। তার ভিতরে একটি ঘটনা আমার একান্তই আপনজনের, আমার এক বন্ধুবরের। সে আমাকে তার পারিবারিক বিষয়টা শেয়ার করেছেন। তার বাবা বা মা তার প্রতি যেমন বিরূপ ব্যবহার করেছেন, তার পরিপ্রেক্ষিতে সে আমার কাছে জবাব চেয়েছেন যে এমতো অবস্থায় আমার কি করা উচিত, কিন্তু আমি তাকে সঠিক কোনো দিশা দিতে পারিনি। কাজেই বিষয়টি আমি আমার সুযোগ্য দর্শক বন্ধুদের কাছে শেয়ার করছি। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং দেখার পরে আপনাদের সুমূল্য মতামত কমেন্টের মাধ্যমে দেবেন। তো প্রথমতই আদর্শ বাবা মায়ের কথা বলতে গেলে বলতে হয় যে আদর্শ বাবা মা তারাই যারা একজন সন্তানকে মানুষ তৈরি করেন। শুধু উচ্চশিক্ষায় শিক্ষিত করলে হবে না, তাহলে দেশে আরও বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাবে। কিন্তু যদি মানুষ করতে পারে তাহলে একজন প্রকৃত মনুষ্যত্ব মানুষ তৈরি হবে। তো বাবা মায়ের প্রতি আমাদের যে শ্রদ্ধা এবং ভক্তি প্রাচীনকাল থেকে চলে আসছে, যে মন্ত্রে তাদের আমরা পূজন করি, যে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরনম তপ, পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ান্তে সর্বদেবতা। তদ্রূপ মাতৃবন্ধনায় আমরা বলে থাকি জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গদপি গরীয়সী। যাদের স্বর্গের সঙ্গে তুলনা করা যায় বা হয়ে থাকে এবং ঈশ্বরের উপরে যাদের আসন, সেই বাবা মা যদি কখনো সন্তানের সঙ্গে বিরূপ প্রতিক্রিয়া, সম্পূর্ণ আলাদা ধরনের আচার ব্যবহার করে থাকেন, তখন তাদের কি বলা যায়। সম্প্রতি একটা ঘটনা হয়তো আপনারা জেনে থাকবেন। আমারই বাড়ির কাছাকাছির একটা ঘটনা। সেখানে এক ব্যক্তি তার ছেলেকে বিয়ে দিয়েছেন। বিয়ে দেওয়ার কয়েক বছর পরে তার স্ত্রী গত হয়েছেন। তো গত হওয়ার পরে বাড়িতে যে আদ্য শ্রাদ্ধ আনুষ্ঠানিক অনুষ্ঠান হয়, ওই সময় ছেলের শাশুড়ি মানে বৌমার মা ওই বাড়িতে বেড়াতে এসছেন এবং কয়েকদিন আছেন, কাজকর্ম করছেন। তো ওই ব্যক্তির মনে একটা সন্দেহের দানা বাসা বেঁধেছে, যেহেতু আমার স্ত্রী নেই এবং আমার ছেলে আমার বৌমার কথাই চলাফেরা করে, তো হতে পারে আমার যে সহায় সম্পত্তি জমি জায়গা আছে আমাকে ফাঁকি দিয়ে এই বৌমা আর বৌমার মা হয়তো আত্মসাৎ করে নেবে। সুতরাং উনি প্ল্যান করে নিজেই ওনার বৌমাকে এবং বৌমার মাকে কুড়ুল দিয়ে হত্যা করেছেন। অবশ্য পরে উনি প্রশাসনের আন্ডারে গেছেন এবং প্রশাসন সে ব্যাপারে কোনো শাস্তি প্রদান করবেন বা যা নিয়ম আছে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী সেই হিসাবে তাকে প্রদান করবেন। সেটা প্রশাসনের ব্যাপার। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটা প্রথমেই বলেছি, আমারই একজন বন্ধুর ঘটনা। তারা দু ভাই বোন ছিল। সে অনেক কম বয়সেই মানে 18 বছর হওয়ার সঙ্গে সঙ্গেই চাকরি পেয়ে যায় এবং ভালো পয়সা বেতন। চাকরির 8-10 বছর পরে বোনটাকে কয়েক লক্ষ টাকা তারই ইনকামের টাকা খরচা করে সুপাত্রস্থ করেন এবং তারই বাবার নামের জায়গাতে সে একটা বাড়ি তৈরি করে। আজ থেকে
15 থেকে 20 বছর আগে সেই বাড়িটা করতে তাই 26 লাখ টাকা খরচা করে সে একটা একতলা বাড়ি তৈরি করেছিল। কিন্তু সাংসারিক বিভিন্ন গণ্ডগোলের কারণে সেখানে কিন্তু সে স্ত্রী ও তার একমাত্র ছোট সন্তান ছেলেকে নিয়ে থাকতে পারেনি। তাকে দূরে কোথাও বাসা ভাড়া করে পুত্র স্ত্রীকে রেখে আবার চাকরিতে জয়েন করতে হয়। তো যখন থেকে তার বোনটাকে বিয়ে দেয় তখন তার বাবার কাছে তার যে ভগ্নিপতি সেই আপন ছেলে হিসাবে গণ্য হন এবং সম্মান পেতে থাকেন। সাংসারিক সমস্ত বিষয়ে বোন ভগ্নিপতি অগ্রাধিকার বেশি, তাদেরই পরামর্শ অনুযায়ী বাবা মা চলতে থাকেন। ছেলেটার এখন বাড়িতে থাকায় খুবই দুরূহ ব্যাপার। এমতো অবস্থায় সে বেতন ভালোই পেত। আগে অবশ্য যাই বেতন পেত সম্পূর্ণ তুলে দিত বাবার হাতে। জমি জায়গা অনেকটাই ছিল। পরবর্তীতেও আলাদা থাকার কারণে হয়তো কিছু সাংসারিক মাসিক খরচা বাবাকে দিতেন, বাকি টাকা নিজে জমি কিনে সেখানে আবার নতুন করে বাড়ি করে বসবাস করতে থাকেন। তার বাবা চাষবাস করে বা ব্যবসা বাণিজ্য করে যে করেই হোক সুখে স্বাচ্ছন্দ্যে দিন অতিবাহিত করছে। মাঝে মধ্যে মাঠের যে জমি জায়গা আছে সেগুলি বিক্রি করে স্বাচ্ছন্দ্যে বিভিন্ন রকম শখের যেমন বাইক বা নতুন মোবাইল এসব কিনে নিজের যত শখ আহ্লাদ সেগুলো তিনি পূরণ করছেন। যেটা কিনা তার ছেলের করার কথা সেটা ছেলে না করতে পারছে না, কিন্তু বাবা বরাবরই সেগুলো পূরণ করে যাচ্ছেন। আপনারা সবাই জানবেন বর্তমান টাইমে যে এনআরসি একটা ব্যাপার, যে ভারতীয় নাগরিকত্ব হওয়ার জন্য 2002 সালে যদি ভোটার লিস্টে কারো নাম না থাকে তাহলে তাকে একটা আলাদাভাবে ইলেকশন কমিশনার একটা নোটিশ দিয়ে কিছু ডকুমেন্ট উপলব্ধি করাতে বলেন। তার মধ্যে অবশ্যই নাম্বার 1-এ থাকে কি বাবা মায়ের ভোটার কার্ড। এবার চিন্তা করে দেখুন, হয়তো সাংসারিক মনমালিন্য হতেই পারে। ভোটের যখন ইনকোয়ারি হয় ছেলেটা হয়তো কর্মসূত্রে বা চাকরি সূত্রে বাইরে থাকার কারণে কোনো কারণে 2002 সালের যে ভোটার লিস্ট সেখানে তার নাম ছিল না। তো নতুন করে সে নোটিশ পেয়েছে, সেখানে তার বাবা মায়ের যে ডকুমেন্ট সেগুলি যখন আনানোর জন্য তার উপযুক্ত ছেলেকে তার দাদুর বাড়িতে পাঠায়, মানে তার বাপের বাড়িতে পাঠায়, তখন নাতি ছেলেকে কোনো রকম পুরস্কার বা আপ্যায়ন করার পরিবর্তে তাকে তিরস্কার এবং ভৎসনার সঙ্গে বলে দেন যে যতবারই আসবে এই ডকুমেন্ট নিতে, আমার বা তোমার ঠাকুরমার ভোটার কার্ড বা অন্য যত ডকুমেন্ট নিতে আসবে ততবারই তোমাকে ফিরিয়ে দেব। তাই না যে তোমার বাবার কোনো মঙ্গল হোক, মানে তিনি চান তার ছেলের নানাবিধ সমস্যায় সম্মুখীন হোক। তো আমার সেই বন্ধুবারের প্রশ্ন যে এমতো অবস্থায় আমি আমার বাবা মায়ের সঙ্গে কেমন ব্যবহার করব? তবে এর কোনো সঠিক উত্তর আমি দিতে পারিনি। ব্যক্তিগতভাবে আমিও খুবই মর্মাহত যে এমতো অবস্থায় এরকম বাবা মায়ের প্রতি সন্তানের কেমন ব্যবহার করা উচিত আমারও বোধগম্যে আসেনি। আজকে সেও বিয়ে করেছে, তারও একটি সন্তান, বা আমরাও বৈবাহিক বন্ধনে আবদ্ধ, আমাদেরও সন্তানাদি আছে। এতটুকুনি বুঝতে পারি যে সন্তানের খুশির জন্য বাবা মা হাসতে হাসতে জীবন পর্যন্ত ত্যাগ করতে পারে। তবে আগেই বলেছি, আবারও বলে রাখি, সমস্ত শ্রেণীর দেশে বিদেশে সব বাবা মাদেরই নমন এবং প্রণাম জানাই। একজনকে দেখে জগৎকে বিচার করা কখনোই উচিত নয়। আমার বন্ধুবারের সঙ্গে তার বাবা মা যেমনটি করলেন, এর পরিপ্রেক্ষিতে তার কি করা উচিত আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আশা করব পৃথিবীর কোনো বাবা মা যেন তাদের সন্তানদের সঙ্গে, বিশেষ করে পুত্রদের সঙ্গে যেন এমন আচরণ না করেন। এই বলে
এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এই প্রার্থনায় নমস্কার।